জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ বাংলাদেশের সবথেকে ভাইরাল ও গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি, হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনী উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বয়ান ভারতের। গত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলেও কথা বলেনি ভারত, বরং অনৈতিকভাবে সমর্থন দিয়েছে। এখন দেশটির বক্তব্য কূটনীতির শিষ্টাচার বর্জিত এবং এর নৈতিক ভিত্তি খুবই দুর্বল। এরপর জানিয়ে দিব নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই, বৈঠক শেষে নজরুল ইসলাম খানের বক্তব্য। আরো জানিয়ে দিব, ঝড়ের উপর ঝড়, একের পর এক বোমা ফাটাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের। এবং জানিয়ে দিব, এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল। জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব জাতীয় সংসদে আসন 600 করার সুপারিশ। সর্বশেষ থাকছে, কেউ ঘুষ চাইলে কি করতে হবে জানালেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনা ও আওয়ামী লীগের পুনর্বাসনী উদ্দেশ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বয়ান ভারতের। গত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলেও কথা বলেনি ভারত, বরং অনৈতিকভাবে সমর্থন দিয়েছে। এখন দেশটির বক্তব্য কূটনীতির শিষ্টাচার বর্জিত এবং এর নৈতিক ভিত্তি খুবই দুর্বল। বাংলাদেশে দ্রুত এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পক্ষে ভারতের অবস্থান এখন প্রকাশ্য। যদিও আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক না হলেও দেশটি কোনো কথা বলেনি, বরং সমর্থন দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে ভারতের এই মুহূর্তের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা, যা কূটনীতির শিষ্টাচার বর্জিত এবং এর নৈতিক ভিত্তি খুবই দুর্বল। ফলে ভারত এখন যে বক্তব্য দিচ্ছে তা বাংলাদেশকে চাপে রাখার কৌশল। এর মধ্য দিয়ে সেই দেশে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আর এই কারণেই তাকে ফেরত যাওয়ার আহ্বানে সাড়া দিচ্ছে না, উল্টো আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে। সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় শেখ হাসিনা নানা ধরনের বক্তব্য দিলেও বাধা দেওয়া হচ্ছে না। দাদা মোদী খুব সুন্দরভাবে তাকে লালন করছে। প্রসঙ্গত 2014 সালে 153 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, 2018 সালে দিনের ভোট রাতে করা সেই কুখ্যাত হাসিনা এবং 2024 সালে একতরফা বিতর্কিত নির্বাচনের পরও সঙ্গে সঙ্গে অনৈতিকভাবে সমর্থন দিয়েছিল ভারত। তখন তাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং তারা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়। কিন্তু গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই যেন তাদেরই সেই আগের বয়ান পুরো পাল্টে যায়। এখন আগ্রহ জানাচ্ছে নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে, হরহামেশাই বলছে বাংলাদেশে গণতান্ত্রিক যাত্রাও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা। সর্বশেষ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক প্রশ্নের জবাবে বলেছেন, ভারত বারবার বলেছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায়। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে ভারত আগ্রহী বলেও মন্তব্য করেন তিনি। এর আগে 7 মার্চ দেশটির জয়সওয়াল বাংলাদেশে দ্রুত নির্বাচন এবং নির্বাচিত সরকারের প্রসঙ্গে তাদের আগ্রহের কথা জানিয়েছিলেন। এর কিছুদিন আগে একই ধরনের অভিমত দিয়েছিলেন দেশটির সেনাবাহিনীর প্রধানও। বৈঠক শেষে নজরুল ইসলাম খানের মন্তব্য, নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসিয়েছি। শনিবার বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে 12 দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈঠকে বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। আরো 12 দলীয় জোটের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ। বৈঠকে নির্বাচনের বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে এমন প্রশ্নে নজরুল ইসলাম খান বলেন, সবেমাত্র আমাদের একটি জোটের সঙ্গে আলোচনা হয়েছে। বাকি জোট ও যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের জন্য আন্দোলন করার প্রয়োজন আছে বলে মনে হয় না, কারণ আমরাই তো সরকার
সরকারকে সমর্থন দিয়েছি। নজরুল ইসলাম খান বলেন, বহু বছর ধরে জোটবদ্ধভাবে কখনো যুগপৎ কাজ করেছি, ফলে আমরা অনেক ঘনিষ্ঠ। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। আমাদের সহযোগী হিসাবে তাদের বৈঠকের বিষয় জানিয়েছি। আগামীতে আমাদের করণীয় কি তা ঠিক করতে এই বৈঠক। আমরা মূলত সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন তা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে আমরা মনে করি। আমরা বলেছি, ফ্যাসিবাদের সঙ্গে যারা যারা জড়িত তাদের বিচার করা ও যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তাদের বিচার সম্পন্ন করার কথা বলেছি। 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার বলেন, প্রধান উপদেষ্টা আগে যে কথা বলেছেন বিএনপির সঙ্গে বৈঠকে একই কথা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার। আমাদের বক্তব্য যে তার বক্তব্যের মধ্যে অটুট রয়েছে, এজন্য তাকে স্বাগত জানাই। কিন্তু আমাদের দাবি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা। আমাদের জোর দাবি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের। আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, কিন্তু শুধু নিষিদ্ধের দাবি তোলাটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয় সেই শিক্ষা আমাদের হারে হারে হয়েছে। কিভাবে নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে শনিবার দুপুরে নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ওই পোস্টের শেষে লেখাটি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল থেকে সংগৃহীত উল্লেখ করেন হাসনাত। পাঠকদের জন্য হাসনাতের টাইমলাইনে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আমরা দেখেছি ছাত্রলীগ সংগঠন হিসেবে নিষিদ্ধ হলেও তাদের নেতাকর্মীরা উন্মুক্ত ঘোরাফেরা করছেন। আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছেন, পুলিশ তো কদাচিৎ দু একটা ধরে, বাকিদের ছাত্র জনতা জীবনের ঝুঁকি নিয়ে ধরিয়ে দিলেও 2-1 দিনেই জামিন হয়ে যায়। অর্থাৎ শুধু নির্বাহী আদেশে নিষিদ্ধ করে একটা সাইন করা কাগজ ধরিয়ে দিলেই মেনে নেওয়া যাবে না, কিংবা এই সাইন করা কাগজটা আদায় করাটাই এখন প্রধান দাবি বানিয়ে ফেলা যাবে না। কারণ দিন শেষে এই কাগজটা যে একটা ইউজলেস তেরা ছাড়া কিছু না, এটা ছাত্রলীগ নিষিদ্ধের পরে প্রমাণ হয়ে গেছে। বরং জুলাই গণহত্যাকারী ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচারের দাবিকে প্রধান দাবি করে তুলতে হবে। আপনাদের কি মনে হয়, বিচার ঠিকঠাক হইলে আওয়ামী লীগ সহ তার অঙ্গ সংগঠন লিগ্যাল থাকতে পারবে? ইম্পসিবল। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নুরেমবার্গ ট্রায়ালে যেভাবে সংগঠন হিসেবে অপকর্মের দায়ে নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছিল, ঠিক সেইভাবে সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সব লীগ নিষিদ্ধ হবে, প্রমাণিত পরীক্ষিত বিচারিক রায়ে। এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল। অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস শেয়ার করেছেন, যেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল, দেখুন তো চেনা যায়। ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদা মাঠা আসলেন, জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন, আশেপাশে কেউ নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা, কোনো হই হুল্লোড় নেই, মানে উনি যে এখানে আসছেন আলাদা কোনো উত্তেজনা নেই। একজন সাধারণ মুসল্লির মতোই, শুধু সাধারণ নয়, গরিব একজন মুসল্লির মতো যেন এলেন, জীর্ণ শীর্ণ দেখতে। এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নই ছিল। জুলাই শহীদদের কারণে এই সৎ মানুষগুলোর দেখা পেলাম, আল্লাহ তাকে রহম করুন। উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে তার বসা অবস্থার একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন তুহিন মাঝহার নামের একজন ব্যক্তি। জাতীয় সংসদে আসন 600 করার সুপারিশ। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক বলেছেন, জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়িয়ে 600 করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন, যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে, যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। আজ শনিবার বিকাল 5:30টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এই প্রেস ব্রিফিং করেন তারা। এর আগে বিকাল 4:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হকের নেতৃত্ব কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে শিরিন পারভীন হকের নেতৃত্বে কমিশনের সদস্য ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সিনিয়র ফেলো মাহিন সুলতান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফৌজিয়া করিম ফিরোজ, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি কল্পনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
কেউ ঘুষ চাইলে কি করতে হবে জানালেন আসিফ মাহমুদ। ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ইমেইল করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে এমন আহ্বান জানান এই উপদেষ্টা। পোস্টে আসিফ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যে কোনো দপ্তর, সংস্থা বা যে কোনো পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে সম্মানিত নাগরিকদের তা দাখিলের জন্য আহ্বান জানানো যাচ্ছে। আরো বলা হয়, অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যে কোনো অভিযোগ গুরুত্বের সাথে আমলে নেওয়া হবে। অভিযোগকারীদের পরিচয় ও তথ্য গোপন রাখা হবে। অভিযোগ দাখিলের ইমেইল ঠিকানা, দর্শক আপনাদের প্রয়োজনার্থে ডিসক্রিপশন বক্সে ইমেইল ঠিকানাটি দিয়ে দেওয়া হবে। আপনারা সেখান থেকে আপনাদের প্রয়োজনে সংরক্ষণ করে রাখুন। পোস্টে উপদেষ্টা আরো লেখেন, জনস্বার্থে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।